নমস্কার। খুলনা কলেজিয়েট এবং কেসিসি উইমেন্স কলেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি দীপ্ত মণ্ডল, প্রভাষক গণিত, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজ। আজকের যে বিষয়ের প্রতি আমি আলোচনা করব তা হলো বহুপদী এবং বহুপদী সমীকরণ। এই চ্যাপ্টারটা আছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণীর অধ্যায় 4। এখানে বহুপদী বলতে আমরা কি বুঝি? এখানে বহুপদী একটি বীজগণিতিক রাশি যা এক বা একাধিক পদ বিশিষ্ট, অর্থাৎ একটা বীজগণিতিক রাশি যেখানে এক বা একাধিক পদ থাকতে পারে এবং যেখানে এক বা একাধিক চলক থাকতে পারে। তাই এখানে বলা হলো বহুপদী একটি বীজগণিতিক রাশি যা এক বা একাধিক পদ বিশিষ্ট এবং এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে, যেখানে চলকের ঘাত শূন্য অথবা স্বাভাবিক সংখ্যা হতে পারে। যেমন আমরা উদাহরণ হিসেবে একটা বসাই, 4x³ + 3x² + 2x + 4। এখানে আমরা লক্ষ্য করি চলক এখানে x হিসেবে আছে, xটাই হচ্ছে চলক। আমরা চলক বলতে কি বুঝি? অজানা রাশিটাকেই আমরা চলক হিসেবে জানি, অর্থাৎ যার মান আমাদের অজানা। এখানে x এর মান কত আমরা জানি না, তাহলে xটাই এখানে চলক। এখন এখানে চলক x, সবগুলোতেই আমরা দেখছি চলক একটাই, তাহলে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট। এবং এখানে আরেকটা কথা বললো এক বা একাধিক পদ বিশিষ্ট। এখানে লক্ষ্য করি 4x³ এটা একটা পদ, 3x² এটা একটা পদ, আমি এখানে মাইনাস দিলাম, 2x এ একটা পদ, 4 এটা একটা পদ। এখানে আমরা খেয়াল করি একটা, দুটো, তিনটে, চারটে পদ আছে, তাই বলা হলো এক বা একাধিক পদ বিশিষ্ট। চলক আছে শুধু x, এক বা একাধিক চলক বিশিষ্ট। তাহলে এখানে চলক হিসেবে x আছে, এক চলক বিশিষ্ট রাশি এটা, আর পদ 4 পদ। এখন ঘাত কত? ঘাত বলতে আমরা সাধারণত এই রাশিটার চলকের সর্বোচ্চ ঘাত কত আছে তাকেই আমরা এই বহুপদীর ঘাত বলে থাকি। দেখো এই বহুপদীটার x এর সর্বোচ্চ ঘাত অর্থাৎ পাওয়ার আছে 3, তাহলে এটা আছে 3 ঘাত বিশিষ্ট, অর্থাৎ এই বহুপদীটার ঘাত 3, এটা 3 ঘাত বিশিষ্ট চলক। চলক হচ্ছে এক চলক। এখন যার সঙ্গে চলক থাকবে না ওইটাকে বলা হয় ধ্রুব পদ বা ধ্রুবক। এখানে চলক থাকবে না বলতে চলকের ঘাত 0। চলকের ঘাত 0 হলে আমরা তাকে ধ্রুব পদ বলি। যাই হোক, এখানে চলক অনুপস্থিত বলতে x এর পাওয়ার এখানে 0 আছে। এখন খেয়াল করি এখানে বলছে চলক বহুপদী হবে এক বা একাধিক পদ বিশিষ্ট। এখানে একাধিক পদ আছে, একটা পদ হতে পারত, সেটা মনে করে এগুলো যদি না থাকে, এখানে এটাও একটা বহুপদী যেখানে একটা পদ এবং একটা চলক এবং যার ঘাত 3। 2x² - 3x + 4 দিলাম। এখানে 4টে পদ। তারপর বলছে এই রাশিতে চলকের ঘাত 0 বা অথবা স্বাভাবিক সংখ্যা হতে পারে। এখানে চলকের ঘাত স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 এগুলো, অথবা 0 হতে পারে চলকের ঘাত। তার মানে
শূন্য অথবা স্বাভাবিক সংখ্যা, এই ব্যতীত আর কোনো কিছু হতে পারবে না। চলকের ঘাত ঋণাত্মক সংখ্যাও হতে পারবে না, আবার ভগ্নাংশও হতে পারবে না। তাহলে চলকের ঘাত বলতে পাওয়ারটা সর্বদা স্বাভাবিক সংখ্যা হতে হবে অথবা শূন্য হতে হবে। এখানে আমরা চলকের ঘাত 3 আছে সর্বোচ্চ, আর বাকিগুলো আমরা x এর পাওয়ার সর্বদা দেখো এখানে 2, এখানে 1, এখানে x এর পাওয়ার 0। তার মানে এটা বহুপদী সব শর্ত মেনে চলে। এখানে যে যে কথাগুলো আছে, এক বা একাধিক পদ হতে পারে, চলক এক বা একাধিক হতে পারে, আর চলকের ঘাত শূন্য অথবা স্বাভাবিক সংখ্যা হতে পারে। যদি কোনো চলকে দেখি পাওয়ার মাইনাস আছে, এই রাশিটায় x এর পাওয়ার, এই দ্বিতীয় পদে x এর পাওয়ার -2, তাহলে এটা বহুপদী হবে না, এটা বহুপদী নয়। কিংবা আমরা এখানে ধরলাম যে এটা পূর্ণ সংখ্যায় আছে, 2 আছে, আর কোন একটা পদে পাওয়ার হাফ আছে, x এর পাওয়ার অর্থাৎ চলকের পাওয়ার ভগ্নাংশ 1/2, ভগ্নাংশ হলেও ওই রাশিটা আর বহুপদী হবে না। মানে যে রাশিটা থাকবে ওর কোন চলকে ঋণাত্মক সংখ্যাও থাকতে পারবে না অথবা ভগ্নাংশও থাকতে পারবে না, বহুপদী হওয়ার এটাই শর্ত। দেখো এখানে আমরা যে বহুপদীটা লিখলাম সেই অনুসারে আমরা আরেকটা লিখি, 2x স্কয়ার y স্কয়ার প্লাস 3xy প্লাস 4। এটা খেয়াল করি, এখানে x আর y দুটো চলক অর্থাৎ দুটোর মান অজানা। এই রাশিটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা বহুপদী। দেখো এখানে চলকগুলোর পাওয়ার দেখো, অর্থাৎ ঘাত x এর পাওয়ার 2, y এর পাওয়ার 2 যা যোগবোধক সংখ্যা, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, এখানে চলক নেই অর্থাৎ চলকের ঘাত শূন্য। এখানে এটা 3 পদ বিশিষ্ট অর্থাৎ এক বা একাধিক পদ বিশিষ্ট, এই শর্তটা মানলো। আর দ্বিতীয়ত এক বা একাধিক চলক, এখানে চলক দুটো, একাধিক হতে পারে, সেই হিসেবে দুই চলক বিশিষ্ট একটা বহুপদী। আর চলকের ঘাত শূন্য অথবা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আমরা যোগবোধক পূর্ণ সংখ্যা বুঝি। এখানে দেখো চলকের ঘাত x চলকের 2, y চলকের 2, এখানে x এর 1, y এর 1, এখানে পাওয়ারটা নেই, মানে x এর পাওয়ার 0, y এর পাওয়ারও 0, এরকম আছে। কিছু না থাকা মানে পাওয়ার চলকের ঘাত শূন্য আছে। তাহলে এরকম আমরা এক বা একাধিক বহুপদী লিখতে পারি যেগুলোতে সর্বদা পাওয়ার যোগবোধক হতে হবে, যোগবোধক পূর্ণ সংখ্যা হতে হবে। যাই হোক, আজকে একটু এই বহুপদীকে আমরা সাধারণত কিভাবে লিখি, পলিনোমিয়াল তার p দিয়ে আমরা বহুপদীকে লিখি। কোন x চলকের একটা বহুপদীকে আমরা 2x³ প্লাস 3x প্লাস 4 এই আকারে লিখলে, আমরা যদি বলি এখানে কয় চলক বিশিষ্ট বহুপদী, এক চলক বিশিষ্ট একটা বহুপদী। চলক x, এখানে যদি বলে এখানে ঘাত কত, x এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে এখানে ঘাত 3। পদ কয়টা, 3টা। এখানে যদি বলে মুখ্য পদ কত, মুখ্য পদ সর্বোচ্চ ঘাত যে পদে, এখানে x এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে এইটাই হবে মুখ্য পদ। মুখ্য সহগ বললে কি বুঝি, মুখ্য সহগ এই সর্বোচ্চ ঘাতযুক্ত পদের চলকের অংশ যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ চলকের সাথে যে সংখ্যা গুণ আকারে থাকে ওইটাই হবে মুখ্য সহগ। আর ধ্রুবক পদ বলতে আমরা কি বুঝি,
ধ্রুবক পদ বলতে আমরা বুঝি যেখানে চলক অনুপস্থিত, অর্থাৎ এখানে 4 বা আমরা যার পাওয়ার x⁻0 এর সহগ সমান সমান ধ্রুব পদ, একই কথা বুঝি, বা ধ্রুবক, একই কথা, ধ্রুবক। অথবা এটাকে আমরা x মুক্ত পদও বলতে পারি। এটাকে আমরা x মুক্ত অর্থাৎ চলক x মুক্ত পদ, ধ্রুবক বা ধ্রুবপদ, x⁻0 এর সহগ বা x মুক্ত পদ, x বর্জিত পদ, সবগুলো বললেই আমরা দেখব যেখানে চলক নেই ওইটাই হচ্ছে ধ্রুবপদ। এখানে হচ্ছে 4। যাই হোক, এগুলো আমরা ক্লাস 9-10 এর উচ্চতর গণিতেই বহুপদী সম্পর্কে একটু দেখছি। আর এখন আমরা একটু সরাসরি অঙ্কে চলে যাই। এখানে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ লিখলাম, ax² bx + c = 0। এটাকে বলা হয় আদর্শ দ্বিঘাত সমীকরণ। ax² + bx + c = 0 আদর্শ একটা দ্বিঘাত সমীকরণ। চলকের ঘাত এখানে 2, এখানে 1, এখানে চলক অনুপস্থিত। তাহলে এই দ্বিঘাত সমীকরণের যদি বলে মূলের প্রকৃতি নির্ণয় করো, মূল বলতে আমরা x এর মানকেই বুঝি। x এর মানগুলো কেমন হবে, এখান থেকে আমরা একটা সূত্র পাই, অর্থাৎ এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সর্বশেষ এটাই পাবো, x = -b ± √b² - 4ac/2a। এটাকে আমরা সূত্র হিসেবেই মনে রাখবো। আর এর প্রমাণটা অবশ্য 9-10 এর উচ্চতর গণিতেই আছে এবং সেখানেও আমরা সমাধান করছি। যাই হোক, এখন x এর এখানে দুটো মান, একটা হচ্ছে প্লাস নিয়ে একটা মান পাবো আর একটা মাইনাস নিয়ে একটা মান পাবো। এই মান দুটো অর্থাৎ x এর মূল দুটো কিসের উপর নির্ভর করে? রুট, এই রুটের ভিতরে যে অংশ আছে এর উপর নির্ভর করে, অর্থাৎ b² - 4ac এর উপর x এর মানগুলো নির্ভর করে যে কেমন হবে, অর্থাৎ মূলের প্রকৃতি। এর মূলের প্রকৃতি। এখানে x এর মানগুলো অর্থাৎ মূলগুলো নির্ভর করে b² - 4ac, অর্থাৎ b² - 4ac দ্বারা আমরা এই মূল দুটোকে পৃথক করতে পারি কেমন, বা মূল দুটোকে আমরা নিশ্চিত হতে পারি মূল দুটো কেমন। তাই এটাকে বলা হয় নিশ্চয়ক বা পৃথায়ক। এতকে বলা হয় নিশ্চয়ক বা পৃথায়ক। এখন b² - 4ac এর উপর নির্ভর করে আমরা x এর মান দুটো কেমন প্রকৃতির তাই বলতে পারি। দেখো, এখানে যদি আমরা 1 নম্বর দিলাম b² - 4ac এর মান যদি 0 হয়, এর মানটা যদি 0 হয় তাহলে x এর মান দুটো কেমন হয় দেখো তো। x এর মান দুটো এখানে হবে x = -b ±√0/2a, অর্থাৎ মান দুটো হয়, একটা হবে x = -b + 0 আর একটা হবে -b - 0/2a = -b/2a
মাইনাস বি বাই 2a দুটো মানই সমান হয় কখন? যদি বি স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ নিশ্চয়কের মানটা শূন্য হয়, তখন x এর মান দুটো অর্থাৎ মূল দুটো সমান হয়। তাহলে এখান থেকে একটা সূত্র আমরা লিখতে পারি, এত হলে x এর মূলদ্বয় সমান ও বাস্তব হবে। 2 নম্বরে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি শূন্য থেকে বড় হয়, মূলদ্বয় দেখো এখানে যদি এই মানটা শূন্য থেকে বড় যে কোনো সংখ্যা হয়, আমরা এখানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান এখানে 5 দিলাম। একবার মাইনাস b এর সাথে √5 যোগ করলে মানটা একটু বেশি হয়, মাইনাস b থেকে একটু বেশি। আর একবার মাইনাস b থেকে √5 যদি বিয়োগ করি, মানটা একটু মাইনাস b থেকে কমে যায়। তার মানে একবার মান বেড়ে যায় আর একবার কমে যায়। x এর যে দুটো মান পাই তার মানে অসমান হয়, মূলদ্বয় অসমান এবং বাস্তব হবে। দেখো আমরা বাস্তব সংখ্যা বলতে কি বুঝি? সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলি। অর্থাৎ এখানে যোগবোধক যে কোনো সংখ্যা হলেই আমরা √5 একটা অমূলদ সংখ্যা, সেই হিসেবে অমূলদের সাথে যে কোনো সংখ্যা যোগ করলেই অমূলদই হয়, যোগ বা বিয়োগ যাই করি না কেন। অমূলদ সংখ্যাকেও আমরা বাস্তব সংখ্যা বলি, আবার মূলদ সংখ্যাকেও বাস্তব সংখ্যা বলি। এখন এই বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 4 হতো, 4 কে রুট করলে আমরা দেখো এখানে শুধু 2 পাওয়া যায়, অর্থাৎ তখন একটা মূলদ সংখ্যা হয়ে যায়। রুট যখন থাকবে না তখন আমরা তাকে মূলদ সংখ্যা বলি, ভগ্নাংশ আকারে যদি কিছু লেখা হয়। তাহলে হয় মূলদ হবে অথবা অমূলদ সংখ্যা হবে। মূলদ এবং অমূলদ দুটোকেই আমরা বাস্তব সংখ্যা বলি। সেই হিসেবে আমরা এটাকে 0 চেয়ে বড় হলেই আমরা দেখছি যে মান দুটো অসমান হয়ে যায় এবং তা একটা বাস্তব সংখ্যা হয়। বাস্তব। 3 বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। দেখো আগে শুধু বলছি 0 চেয়ে বড় হলে কি হয়? অসমান হয় এবং বাস্তব। কিন্তু 0 চেয়ে বড় হবে এবং যদি পূর্ণবর্গ হয়, এই বি স্কয়ার মাইনাস 4ac এর মান 1 ধনাত্মক হবে, শূন্য থেকে বড় হবে এবং পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তবে মূলদ্বয় অসমান তো হবে। এই 0 চেয়ে বড় হওয়ার কারণে এই দুটো শর্তই মানবে, অসমান, বাস্তব ও মূলদ হবে। এখানে বাতি হিসেবে যুক্ত হলো মূলদ। দেখো এখানে এই যে আমি বি স্কয়ার মাইনাস 4ac এর মান পূর্ণবর্গ বলতে আমরা কি বুঝি? যাকে বর্গমূল করা যায় সেই সকল সংখ্যা, যেমন পূর্ণবর্গ অর্থাৎ 1, 4, 9 বা এভাবে বলতে পারি যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়। 1 কে 1 স্কয়ার, 4 কে 2 স্কয়ার, 9 কে 3 স্কয়ার, অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়, তাই হলো পূর্ণবর্গ সংখ্যা। সেই হিসেবে এই যে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, ধরলাম এর মান 4, তা দেখো এই 4 এখানে b মাইনাস b প্লাস মাইনাস এর মান যদি 4 হয়, √4, 4 কে রুট করলে 2 হয়, অর্থাৎ তখন আর রুট থাকে না।
রুট যখনই থাকবে না তখনই আমরা সরাসরি তাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। অর্থাৎ যখন এটা 0 থেকে বড় হবে এবং পূর্ণবর্গ সংখ্যা হবে তখন আমরা ওই মূল্যটাকে মূলদ বলতে পারি। এখন দেখি 4 নম্বরে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট মানে কি ঋণাত্মক সংখ্যা। দেখো এই বি স্কয়ার মাইনাস 4ac এর মান আমরা যদি এখানে যে কোনো একটা মাইনাস সংখ্যা বসাই, 0 থেকে ছোট -4, রুটের ভিতর মাইনাস, ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে আমরা জটিল সংখ্যা বলি। এখন রুট -4 এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল, তার মানে এটা একটা জটিল সংখ্যা। এখন জটিল সংখ্যার সাথে যা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করি না কেন আমরা সাধারণত জটিল সংখ্যা থাকে। এখানে জটিল সংখ্যার সাথে যোগ বিয়োগ করলে আমরা জটিল সংখ্যাই পাবো। তাহলে যদি নিশ্চয়কের মান যদি জটিল সংখ্যা হয় মানে ঋণাত্মক সংখ্যা হয় তার মূল দুটো হবে, মূল দেওয়া হয় অবাস্তব সংখ্যা হয়। অবাস্তবকেই আমরা জটিল বলি বা কাল্পনিক বলি। অবাস্তব ও অসমান। দেখো আগে যে তিনটা ছিল সবগুলোতে বাস্তব, 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 বাস্তব। তাহলে বাস্তব হওয়ার শর্তটা দেখো, হয় 0 হতে হবে অথবা 0 থেকে বড় হতে হবে, এইটাই মনে রাখতে হবে। আর অবাস্তব হওয়ার একটা শর্ত 0 থেকে ছোট হতে হবে। কার মান? নিশ্চয়কের মান, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এর মান।